আজকে আমার সাথে যিনি আড্ডা মারতে এসেছেন আমাদের স্টুডিওতে, তিনি উত্তর দমদম বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। সৌরভদার একাধিক পরিচয় রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটি পরিচয় হলো সৌরভ শিকদার একজন খুব জনপ্রিয়, বিজেপিতে অত্যন্ত প্রভাবশালী এক সময়ের নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত তপন শিকদারের ভাইপো। ভাইপোটা সৌরভদা বলতে পছন্দ করেন না, বলেন ভাতুষপুত্র। এইটা কেন ভাতুষপুত্র এখন বলেন কেন? মানে ভাইপো ব্র্যান্ডিংটা কি চেঞ্জ হয়ে গেছে? ভাইপো বাদ যেভাবে বাংলায় চলছে, ভাইপো বাদ, আমি ভাজবাদ শুনেছিলাম না, এখন ভাইপো বাদ তো এখন তো সবকিছু ভাইপো চালাচ্ছে, সেই জন্যে না, এবং তৃণমূল প্রচারও করছে। তো আমি আমার কর্মীদের বলি, আমার সহযোদ্ধাদের, যে ভাই ভাতুষপুত্র বলো, ভাইপো শব্দটা মানুষ আজকে ভালোভাবে নিচ্ছে না। আচ্ছা, তপন শিকদারের যে লেগাসিটা পুরনো বিজেপি, আমি শুনেছি মানে রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, তাদের থেকেই আমি শুনেছিলাম যে একটা সময় ছিল যখন বিজেপি খায় না মাথায় দেয়, সেটাই নাকি বাংলার মানুষ জানতেন না। এবং মানে তপন শিক বাবুর সাথে তুমি কি ছিলে? হ্যাঁ, আমি যখন 11 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। আমার বাবারা 5 ভাই ছিলেন। তারপরে কিছুদিন পরে আমি কাকামণি বলতাম, উনি আমাকে নিয়ে চলে আসেন। আমার জন্ম তো মালদায়, বড় ওখানে হয়েছি। আমি জবের থেকে এসেছি, তখন উনি রাজনীতিতে প্রতিষ্ঠিত, তখন রাজ্য সভাপতি হয়ে গেছেন বিজেপির, তার আগে সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু এই শ্রমিকদা বা রাহুলদাদের কাছ থেকে আমি শুনেছি একটা টাইমে উনি অফিস ঝাড় দিতেন, মানে অফিস সেক্রেটারি ছিলেন, অফিসে কোনো পিয়ন ছিল না। তপন শিকদার? হ্যাঁ, নিজে অফিস খুলে অফিস ঝাড় দিয়ে পরিষ্কার করে চেয়ারে বসতেন। একটা টেলিফোন ছিল, তখন সেই টেলিফোনে তো কল বুক করতে হতো, ডাইরেক্ট কল করা যেত না, সেখান থেকে ফোন করে সাংবাদিকদের ডাকতেন। কাকামণির সাথে দমদমে ওই আমার শুরু। এটা শুনেছি যে দমদমের যে সমস্ত ক্লাবগুলো ছিল, আজকে তো আমরা বিভিন্ন ক্লাবে অনুদানের কথা শুনতে পাচ্ছি, টাকা পয়সা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই আইডিয়াটা পেয়েছিলেন তপন শিকদারের থেকে। এই কালচারটা, ক্লাবের যে জিনিসপত্র দাও, এটা নাকি তপন দা শুরু করেছিল, এটা ঠিক? হ্যাঁ, একদম। ওখানে জেতার পরে এমপি ল্যাড বলে যে একটা জিনিস আছে, মানুষ বুঝতে পেরেছিলেন। মজার কথা হচ্ছে, উনি সিপিএম পরিচালিত স্কুল, মানে যে স্কুলের পরিচালন সমিতি, সেখানেও টাকা দিয়েছিলেন। কংগ্রেসের কিছু জায়গায় পকেট ছিল, সেখানেও দিয়েছিলেন। আর এই যে ক্লাব যেটা বলছেন, আজকে এই যে ক্লাবে অনুদান, এটা উনি 98-এ দেখিয়ে দিয়েছিলেন। ওই সময় মাল্টি জিম কি, সেটা হয়তো কলকাতা শহরের 2-4টে ক্লাবে ছিল, তপনদা এখানে করে দিয়েছিলেন। অ্যাম্বুলেন্স দেওয়া, এক্স রে মেশিন দেওয়া, আর আপনি ছোটোখাটো জিনিস, মানে ফুটবল কিনে দেওয়া, নেট কিনে দেওয়া, মাঠের বাউন্ডারি ওয়াল করে দেওয়া, এগুলো তো উনি একেবারে অত্যন্ত মানে খেলাধুলো পাগল মানুষ ছিলেন। তো নামে তপন শিকদারের ভাতুষপুত্র বা ভাইপো বা পরিবারের সদস্য, এটার কি কোনো অ্যাডভান্টেজ এত বছর পরে পাওয়া যাবে? অনেক বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, জেনজির 21-22 বছরের ছেলে মেয়ে রয়েছে, তারা তপন শিকদারকে তো চেনে না। তারা চেনে না, জেনজি চেনে না। জেনজির থেকে একটু বড় তারা আমাকে অনেকে চেনে, কারণ আমি দীর্ঘদিন যুব মোর্চায় কাজ করেছি, জাতীয় সম্পাদক ছিলাম। ও, তুমি মানে দিল্লিতে রাজনীতি করেছো? হ্যাঁ, আমি খুব মজার আর কি, আমাদের এই ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি আর আমি এক টিমে ছিলাম। আমি ন্যাশনাল সেক্রেটারি ছিলাম, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। অনুরাগ ঠাকুর আমাদের প্রেসিডেন্ট ছিলেন। কাকামণি খুব ম্যান অফ প্রিন্সিপাল ছিলেন। উনি কোনোদিন বলতেন না যে তুই আমার পরিচয়ে তুই পার্টিতে কাজ, তোর যদি ইচ্ছে হয় তাহলে পার্টিতে একদম নিচে। আলাদা করে সুযোগ দেওয়া হয়নি? কোনো দিন না। আমি একদম মণ্ডল স্তরে কাজ করেছি, আমি তারপরে রাজ্যে কাজ করেছি, রাজ্য যুব মোর্চাতে। আমি নর্থ ইস্টের 7টা স্টেটের ইনচার্জ ছিলাম। আমি নর্থ ইস্টের অনেক রাজ্যে পট পরিবর্তনের সাক্ষী। আচ্ছা, এই যে তোমার জার্নিটা, তুমি কি
মূলত এইটাই তোমার মানে হোল টাইমার হিসেবে তুমি পলিটিক্সটা করো, না তোমার কোনো পেশা আলাদা? না, আমার পেশা আছে। আমি দেখুন, আমি অনেক দিন কর্পোরেটসে কাজ করেছি, দেশের অনেক বড় বড় সংস্থায় আমি করেছি। কর্মজীবন শুরু সাংবাদিক হিসেবে। টাকা পয়সা পথ এই সমস্ত কিছু ছেড়ে এখন হোল টাইমার পলিটিশিয়ান হওয়ার ইচ্ছাটা কেন? এটা কি কোনো পোকা আছে পলিটিক্সে হোল টাইম হিসেবে কেন? একটা না, মানুষ তো একটা আইডল সামনে রেখে চলে। তা আমার বাড়িতে জলজ্যান্ত একটা মানুষ ছিল, যাকে আমি দেখেছি যে ইলেকশন হারতে 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 হঠাৎ করে এমন একটা ইলেকশন জিতে গেলেন যেটা লোক কল্পনা করতে পারেনি। 98 কেউ ভাবতে পেরেছিল যে ভারতীয় জনতা পার্টির একটা সাংসদ হবে পশ্চিমবঙ্গ থেকে? সেই আনন্দটা কিন্তু আমি দেখেছি। আমি সেই নির্বাচনে আমি কাউন্টিং এজেন্ট ছিলাম। রাজারহাটের ডিরোজিও কলেজে কাউন্টিং হচ্ছিল। সিপিএমের ওই সন্ত্রাস মজিদ মাস্টার তখন ফুল ফর্মে, ওখানে কেউ, তার পাশাপাশি দমদম দাওয়াই নাকি দমদম দাওয়াই হয়েছিল। তো ওইখানে না কেউ যেতে চাইছিল না, কাউন্টিংয়ে বসতে চাইছিল না, মেরে পুঁতে দেবে, কি করে যাব। কাউন্টিংয়ে বসেছিলাম, ব্যালটে কাউন্টিং হতো, সারা রাত লেগে যেত। আমি বসেছি, আমার চারপাশে সিপিএমের 3 জন কাউন্টিং এজেন্ট, তার মধ্যে 2 জন কাউন্সিলর। ব্যালট বক্স খোলা হলো, ফার্স্ট রাউন্ড থেকে লিড করতে শুরু করলেন। পশ্চিমবঙ্গে বিজেপি লিড করছে, আমি তার সাক্ষী, ওখানে বসে আছি। বাইরে এসে দেখি বাঁধ ভাঙা উচ্চার। তো দাদা, এরপরে আমি রাজনীতি করব না তো কে করবে? মানে তুমি এমন এক সময় বিজেপিটা করেছো যে সময় বিজেপি করবে কেউ, এটাও একটা বড় একটা মানে দম থাকতো, বড় ব্যাপার ছিল। বিজেপি পার্টিটা কি এটাই লোকে জানতো। 2016-তে 3টে সিট পেল বিজেপি। দিলীপ দা জিতলেন, মালদা জিতলো, আর পাহাড়ে একটা সিট পেলাম। এই যে মানুষের মনে থেকে ভয়টা বের করে দেওয়া, এর ক্রেডিট কিন্তু দিলীপ ঘোষের চাই। তৃণমূলের ভাইপোকে নিয়ে তোমরা বলো যে তার বাড়িতে লিফট আছে, এসকালেটার আছে, অনেক পুলিশ। কোথাও কি মনে হয় যে হয়তো তুমিও এই প্রিভিলেজটা পেতে পারতে যদি তপন শিকদার আজকে বেঁচে থেকে আজকে কেন্দ্রীয় মন্ত্রী হতো? কোনোদিন না। হ্যাঁ, কোনোদিন না। কি বলছো? বিজেপির এরকম মানে হিন্দিতে যাকে বলে দবদপা, তার মধ্যে যদি একজন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপো হতো? কেন্দ্রীয় মন্ত্রী তখনও ছিল, জানেন। তপন শিকদার একটা 400 স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে শেষ জীবন থেকে গেছে, কেন্দ্রীয় মন্ত্রী। তাও কি, যে লোকটা টেলিকমের রেভলিউশন নিয়ে এসেছিল। তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনার মনে আছে ওই সময় এসটিডি করতে হতো, সারা দিনে এক এক দিনে এক এক রকম ট্যারিফ থাকতো, সকালে কম, দুপুরে বেশি, আবার রাতে কথা বলতো বাইরে যারা থাকতো। সেটা উঠে গেল তপন শিকদারের জন্য। সময় খুব সিনিয়র জার্নালিস্ট, আমার নামও বলতে পারি, কোনো ব্যাপার নেই, গৌতম লাহিড়ী। গৌতম দা এখন দিল্লি ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। গৌতম দা একদিন হেসে বললেন, তপন দা আমরা কি মোবাইল ইউজ করতে পারবো না কোনোদিন? ও তখন সাংবাদিকরা মোবাইল? আরে দাদা, পেজার ছিল, কিন্তু মোবাইলে তখন আউটগোয়িং কল 16 টাকা ছিল। 16 টাকা আউটগোয়িং কল 1 মিনিটে। উনি তখন হেসে বলেছিলেন 1 বছরের মধ্যে মোবাইল লোকাল কলের মতো হয়ে যাবে। বলছে ঠিক? বলছে হ্যাঁ। MTNL কিন্তু সরকারি পরিষেবা শুরু করে প্রথম মোবাইলে। টেলিকমের যে বিপ্লব, সেই বিপ্লবটা আমার বাড়িতে ধীরুভাই আম্বানি এসছে। হ্যাঁ, এই যে করলো দুনিয়া মুঠি মে 501 টাকার অফার যেটা করেছিল, মানে যেটার থেকে রিক্সাওয়ালার হাতে মোবাইল এলো, তো ধীরুভাই আম্বানি এসছিলেন এটা মানে লঞ্চ করবেন এই ইয়ে নিয়ে। প্রমোদ মহাজন তখন কাকামণি সিনিয়র মিনিস্টার। ওই MTNL যেটা করলো, MTNL এর প্রথম যে কমপ্লিমেন্টারি ফোনগুলো এলো, সেই ফোনগুলো কাকামণি বাংলার জার্নালিস্টদের দিলেন। বাংলার ঘরে ঘরে উনি এইভাবে টেলিফোন পৌঁছেছিলেন যে ওই টেন্ডার আসতো, আসতো না, তুমি টানা আগে লাইন পেতে ফোন চালু করে দাও, তারপরে গর্ত খুঁড়বে, এটা ছিল ওনার নীতি। সেই লোকটা শেষ জীবন অবধি থেকে গেছে একটা 400 স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে, শ্যামবাজারে, যে বাড়িতে সবাই এসছেন, কে আসেননি? বাজপেয়ীজির থেকে, আডবাণীজির থেকে, মানে সিপিএম জমানার আপনারা জানেন সুভাষ চক্রবর্তীর সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল। অনেকে কতবার বলেছে আপনি একটা জমি নিয়ে নিন, আপনি একটা বাড়ি করুন সল্ট লেকে। রাজারহাট ভুলে যান, সল্ট লেকে। বলেছিল আমি একা মানুষ, আমি কোনোদিন ভাবিনি যে আমার ঘরে একটা এসি লাগবে। আমি একটা এসি ঘরে শুই, আমার একটা ওয়াগানার গাড়ি আছে। জীবনে আমি কোনোদিন ভাবিনি যে এই দুটো জিনিস করে নেবো, এই করে নিয়েছি অনেক।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।